পুলিশ ভ্যান আর দমকলের তীব্র সাইরেনের শব্দে শীতের মধ্যরাত্রির নিস্তব্ধতা কেটে গেছে পুরো এলাকায়। প্রখর ঠান্ডার প্রকোপে যতটা সম্ভব সোয়েটার জ্যাকেট নিজের শরীর আবৃত করে পাড়ার শেষ প্রান্তে অবস্থিত বাড়ির সামনে ধীরে ধীরে জটলা বেঁধেছে। কেউ পাশের জনকে প্রশ্ন করছে ঘটনা কিভাবে কি হয়েছে। পাড়ার যুবকেরা বাইরে থেকে মই বেয়ে দোতলা ও তেতলায় ওঠার চেষ্টা করছে, যদি কোনোভাবে মানুষকে বাঁচানো সম্ভবপর হয়। প্রতিবেশী এক মহিলা অপরজনকে বলল, দিদি, যেভাবে আগুন পুরো বাড়িটাকে গিলে খেতে উঠে পড়ে লেগেছে, তাতে তাতে এখন কি কেউ আদৌ বেঁচে আছে? হ্যাঁ, এখন এসব বলো না। একেবারে দোতলায় তিন্নি বৌমা আর ওর বাচ্চা মেয়েটার কান্নার আওয়াজ আসছিল এতক্ষণ। ছেলেরা তো উঠেছে, জানলার লোহার গ্রিল কাটতে তো চেষ্টা করছে ওরা। ভগবান রক্ষা করুক ওদের। বাবারে, এরকম ভয়াবহ দৃশ্য বাপের জন্মে দেখিনি। দমকলের এত জলেও আগুন নিচ্ছে না। কিভাবে এরকম ভয়ানক আগুন লাগলো কে জানে। দোতলায় বেশি আগুনটা লেগেছে গো, ওই জন্যই মনে হয় কেউ নিচে নামতে পারছে না। আর কিভাবে আগুন লেগেছে? দমকলের এত চেষ্টা তো আগুন তো নিচ্ছে না, উল্টে আরো বেশি ছড়িয়ে পড়ছে। আমার সবার বাড়ি থেকে জলের সাপ্লাই দিয়েছি, দুটো দমকলের ট্যাঙ্কির জল শেষ, এরপরেও আগুন নেভানোর কোনো নাম নেই। দেখে মনে হচ্ছে যেন গিলে খাবে গোটা ঘরটাকে। প্রায় সবাই যখন ক্লান্ত ও বিধ্বস্ত, তখন মধ্যরাত্রির ভয়াবহতা কাটিয়ে উঠে পূবের আকাশে কমলা আলোয় আলোকিত হচ্ছে। এমন সময় উপস্থিত প্রতিটি মানুষকে অবাক করে বাড়িটার আগুন আপনা আপনি নিভতে শুরু করলো। কেউ স্বচক্ষে, কেউ বা মোবাইলে ধারণ করলো এই অদ্ভুত দৃশ্যটাকে। আগুন পুরোপুরি নেভার পর যখন পুলিশ ভেতরে ঢুকলো, তখন বাড়িটাকে আস্ত একটা নরকপুরী মনে হচ্ছে। হলুদ সবুজ রঙের দেওয়ালগুলো কালো হয়ে গেছে, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া জিনিসপত্র। উদ্ধারকারী দল অতি সাবধানে তল্লাশি চালিয়ে 8 জন সদস্যর দগ্ধ দেহাবশেষ উদ্ধার করল। বয়স্ক মা ও তার 2 ছেলে, তাদের স্ত্রীরা এবং বড় ছেলের 2 ছেলে ও মেয়ে ও ছোট ছেলের সদ্যজাত 4 মাসের শিশুকন্যা। বাচ্চা মেয়েটি মায়ের দেহের সাথে মিশেছিল। দেখে অনুমান করা অসম্ভব নয় যে মা শেষ মুহূর্ত অবধি হিংস্র আগুনের লোলুপ জিহ্বা থেকে আড়াল করে রাখার চেষ্টা করেছিল তাকে। তাই আগুনে বাচ্চাটিকে পোড়াতে পারেনি। সম্ভবত শ্বাসকষ্টেই মারা গেছে বাচ্চাটি। তীব্র একটা ঝাঁকুনিতে সামনের বেশ খানিকটা ছিটকে গেল অয়ন্তিকা। অল্প একটা চোখ লেগে গিয়েছিল তার। নড়ে চড়ে বসল। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আপনারা শুনতে চলেছেন একটি হাড় হিম করা ভয়ঙ্কর ভয়ের গল্প। নন্দিতা রায় মজুমদারের কলমে আমাদের বঙ্গকথা চ্যানেলে প্রথম গল্প, দোতলার ঘরে। এই গল্পে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যা বঙ্গকথা ইউটিউব চ্যানেলে আগে কখনো হয়নি। তাই বেশি সময় নষ্ট না করে আজকের গল্পটি শুরু করছি। শুরু হচ্ছে নন্দিতা রায় মজুমদারের কলমে দোতলার ঘরে। দত্তবাড়ির ছোট বউ স্নান সেরে দোতলার ব্যালকনিতে জামা কাপড় মেলার সময় খেয়াল করলো ওই দূরে সেনগুপ্তদের বাড়িটার ছাদে 2 জন লোক ঘোরাফেরা করছে। দুজনের মধ্যে একজন হলো পাড়ার হরিদা। হরিদা বর্তমান ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার ডান হাত। একটু বেশি কথা বলে ঠিকই, মোটামুটি উপকারী। হরিদার সাথে রয়েছে নিতাই কাকু। বছর 50-এর নিতাই কাকু পাড়ার লোকেদের টুকটাক কাজ করে দেয়। এই যেমন কারোর বাগান পরিষ্কার, জঙ্গলি আগাছা ভরা রাস্তা পরিষ্কার, পরিত্যক্ত বাড়ি পরিষ্কার, গাছ ও মাটি কাটা ইত্যাদি। নিতাই কাকুকে হরিদার সাথে ওই সেনগুপ্তদের ঘরের দোতলায় দেখে ছোট বউ অনুমান করতে পারল নিশ্চয়ই ওই বাড়ির ঘর পরিষ্কার করা চলছে। বাড়িটা পরিষ্কার হওয়ার ঠিক 3 দিনের পরেই
সেনগুপ্তদের বাড়ির সামনে এসে থামলো দুটো বড় গাড়ি, একটা কালো রঙের প্রাইভেট কার, আর পেছনে পিকআপ ভ্যানে বোঝাই করা মালপত্র রয়েছে। গাড়িটা থেকে বেরিয়ে এলো সুদর্শন ত্রিশূর্ধ্ব এক পুরুষ। সে পেছনের গাড়িটার ড্রাইভার ও তার এক সহকারী জিনিসপত্রগুলোকে ঘরের ভেতরে রাখার নির্দেশ দিল। কিছুক্ষণ পরে হরিদা এসে লোকটির সাথে সাক্ষাৎ করল। টুকটাক আলাপচারিতা ও কুশলাদি বিনিময়ের পর হরিদা আরও একটি লোককে ডেকে দুজন লোকের সঙ্গে হাত লাগালো ঘর সাজানোয়। গাড়ির ভেতরে রিনি ছোট্ট টেডি বিয়ারটা নিয়ে খেলছিল, আর মধ্যে মধ্যে নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন আঙ্কেলদের দেখছিল। বাবা মা বলেছে এখন কয়েক বছর ও এখানেই থাকবে। বাবার কাজের জন্য এই নিয়ে 2 বার ওরা নতুন জায়গায় এলো। রিনির স্কুল 2 বার চেঞ্জ হয়েছে, এখন এখানে এসে ক্লাস 4-এ ভর্তি হবে। তবে রিনির বিশেষ অসুবিধা নেই, বাড়িটা রিনির বেশ লেগেছে। ওই যে সামনের বড় বাগানটা, ওই বাগানটায় কত ফুল ফোটে। ও রোজ ওখানে ফুল তুলে দেবে মায়ের পুজোর সময়, আর বাবাকে বলবে একটা দোলনা লাগিয়ে দিতে, তাতেও রোজ দুলবে। ও মা, আমরা কখন বাইরে যাব? বাবা তো আমাদের গাড়িতে বসিয়ে রেখেছে। চলো না প্লিজ, বাইরে যাই। না মা, এখন আমরা গাড়িতেই বসি কিছুক্ষণ। বাবা গিয়ে ভেতরটা ঠিক করে আমাদের ডাকবে। এখন ভেতরে গেলে বসবি কোথায়? ভেতরে তো ধুলো ময়লা পরিষ্কার করছে। এখন গাড়িতেই বস। আপাতত তুই কি কিছু খাবি? খেতে পেয়েছে? রিনি ঘাড় নেড়ে মায়ের প্রস্তাবে না সূচক ইঙ্গিত দিয়ে পুনরায় নিজের কাজে ব্যস্ত হল। অদ্রিত পেশায় সরকারি ব্যাংকের গ্রামীণ ক্ষেত্রের ম্যানেজার। কর্মসূত্রে তাকে রাজ্যের বিভিন্ন এলাকায় তল্পি তল্পা নিয়ে পাড়ি দিতে হয়। এর আগে সে মুর্শিদাবাদে পোস্টিং ছিল, এখন ঝাড়গ্রামের এক প্রান্তিক এলাকায় পোস্টিং হয়ে এসেছে। ঝাড়গ্রাম শুনলেই যে নির্মল গ্রাম্য পরিবেশের কথা শহরের কল্পনায় ভাসে, সেরকম আহামরি গ্রাম্য পরিবেশ নয়। জায়গাটাকে মফস্বল বলা চলে। স্কুল, কলেজ, রেলপথ ও সড়ক পথে যাতায়াতের সুব্যবস্থা, হাট, বাজার, শপিং মল, নার্সিংহোম, মোটামুটি সব রকমেরই প্রয়োজনীয় জিনিস এই এলাকায় আছে। ঝাড়গ্রামে পোস্টিং শুনে অদ্রিত যে গ্রাম্য পরিবেশ ভেবেছিল তা তেমন একটা না পাওয়ায় মনোক্ষুণ্ণতাই হয়েছিল। তবে এই এলাকায় খুব কম দামে বাড়ি ভাড়া পাওয়া যায়। অফিসে কর্মসূত্রে স্থানীয় মোড়ল গোছের হরির সাথে আলাপ হলে সে অদ্রিতকে পরিবার নিয়ে থাকার মতো বেশ মনোরম একটা বাড়ির ব্যবস্থা করে দেয়। বাড়িটা দেখে আসার পর অদ্রিতেরও বেশ পছন্দই হয়, কিন্তু ওর দুজন সহকারী বলেছিল বাড়িটা না নিতে, অন্য কোনো বাড়ি দেখতে। কিন্তু হরির ধমকে তারা আর কোনো কথা বাড়ায়নি। বিকেলের মধ্যেই ওরা মোটামুটি আসবাবপত্র সহ প্রায় সব কিছুই গুছিয়ে নিয়েছে। প্রথমে অদ্রিতের একটু কিন্তু ভাব থাকলেও বাড়িটায় আসবার থেকেই রিনি যেভাবে গোটা বাড়িটা জুড়ে লাফিয়ে বেড়াচ্ছে, তাতে অদ্রিতের মনে সমস্ত শঙ্কা কেটে গেছে। 2 বছর তাহলে প্রায় ভালো মতোই কেটে যাবে। আচমকে চোখ খুলে উঠে বসল রিনি। আবছা সবুজাভ আলোয় ভরে গেছে কামরা। চোখের কালো মণি জোড়া বাম থেকে ডায়ে ঘুরিয়ে সোজা সিলিংয়ের দিকে তাকালো। গায়ের কম্বলটা সরিয়ে বিছানার থেকে মেঝেতে পা রেখে সোজা হয়ে দাঁড়ালো। কয়েক মিনিট স্তম্ভিত হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে এগোলো ড্রেসিং টেবিলের বড় আয়নার কাছে। আয়নায় যত কাছে এগিয়ে গেল ততই ও পাশের মানুষটা হাত ক্রমশ কাঁচ ভেদ করে এগিয়ে এলো রিনির দিকে। একটা শুকনো কাঠের মতো কালো পোড়া হাত, চামড়ার লেশমাত্র নেই। একটু একটু করে সেই হাত এসে ধরল রিনির বাড়িয়ে রাখা হাতটা। হাতটা স্পর্শ করা মাত্রই অসহ্য যন্ত্রণায় ছটফট করে উঠল রিনি। ওখানটা পুড়ে যাচ্ছে। ভয়ে কাঁদতে কাঁদতে রিনি হাতটা ঝাঁকুনি দিয়ে নাড়িয়ে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সেই হাত একটা হ্যাচকা টান মেরে রিনিকে টেনে নিল আয়নার ভেতরে। রিনি! ভয়ে থরথর করে কাঁদছে।
ঘরের মধ্যে ফুল স্পিডে ফ্যান চলা সত্ত্বেও ঘামে ভিজে যাচ্ছে মুখ সহ গলা। অদ্রিতেরও ঘুম ভেঙে গেছে। ভীত অয়ন্তিকার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে অয়ন? বাজে স্বপ্ন দেখেছো কিছু? অয়ন্তিকার গলার স্বর কাঁপছে। কোনো মতে ও কিছু অসংলগ্ন কথা বলল, যার মাথা মুন্ড কোনোটাই অদ্রিত বুঝতে পারল না। রিনি 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 কোথায়? রিনিকে ওই হাতটা টেনে নিল। আয়না ওই আয়নাটা। বলেই তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নেমে পাশেই রিমির ঘরে গেল। আরে কি হয়েছে? কি আয়না? কোন হাত? ইত্যাদি প্রশ্ন করতে করতে ও পেছন পেছন এলো রিমির ঘরে। কিন্তু যাকে নিয়ে এত বিভ্রাট, সে দিব্যি নিশ্চিন্তে দুদিকে দুটো টেডি বিয়ার আর পাশ বালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। অয়ন্তিকা এসে মেয়ের পাশে বসল। মেয়ের কপালে একটা স্নেহের স্পর্শ দিয়ে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো। বুকটা ছ্যাঁত করে উঠল। এই আয়নাটাই তো সে স্বপ্নে দেখল। আসলে ওরা সাথে অনেক কিছু আনলেও রিনির ঘরের এই ড্রেসিং টেবিলটা এখানেই ছিল। কাঠের তৈরি বেশ শৌখিন জমিদারি ধাঁচের ড্রেসিং টেবিল। এখন সাধারণত এরকম ড্রেসিং টেবিল পাওয়া যায় না। বাড়ির মালিক এটা এখানেই রেখেছে। এইবার অদ্রিত এসে অয়ন্তিকার পাশে বসল। সে নিজেও মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে অয়ন্তিকাকে বলল, রাত্রি 2:10 বাজে, এখন ঘুমিয়ে পড়ি, চলো। অদ্রিতের কথায় অয়ন্তিকাও মৃদু ঘাড় নেড়ে ঘুমাতে গেল। এখানে আসার পর অদ্রিত পরবর্তী কয়েকটা দিন বেশ ব্যস্ত হয়ে গেল নিজের কাজে। যদিও এখান থেকে মুকুটমণিপুর খুব কাছে হওয়ায় ওদের খুব ইচ্ছে ছিল একদিন সেখান থেকে বেরিয়ে আসার, কিন্তু আপাতত ইদানিং তা হচ্ছে না। প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত জেলা শহরের একটি প্রখ্যাত নামী স্কুলে অদ্রিত রিনিকে ভর্তি করিয়েছে। প্রতিদিন স্কুলের বাসেই ও যাতায়াত করবে। বিগত 1 সপ্তাহ হলো রিনি স্কুলে যাচ্ছে, অদ্রিত অফিসে। অয়ন্তিকার সাথেও প্রতিবেশী 2-1 সাথে টুকটাক আলাপ পরিচিতি হয়েছে। এরমই একজন হলো ওদের বাড়ি থেকে মিনিট 15-20 দূরের দত্ত বাড়ির জেঠিমা। ওনার সাথে অয়ন্তিকার আলাপ ফেরিওয়ালার কাছে টুকটাক ঘরের জিনিস কিনতে গিয়ে। জেঠিমা ওদের নাম, বাড়ি কোথায়, বিয়ে কতদিন হয়েছে, বাড়িতে কে কে আছে ইত্যাদি কিছু সাধারণ প্রশ্নের পর একটু আমতা আমতা করে বলল, দেখো, তোমাকে একটা কথা বলবো, কাউকে কিছু আবার আমি বলেছি বলে বলবে না যেন। আসলে বাচ্চা মেয়েটাকে নিয়ে থাকো তো, তাই বলছি। ওই ঘরে একটু সাবধানে থেকো। হ্যাঁ, কেন বলুন তো? ওই ঘরের ইতিহাস ভালো নয় বৌমা। এর আগে বহু লোককে গিলে খেয়েছে এই অভিশপ্ত ঘর। ওই বাড়িতে 8 জন লোক আগুনে পুড়ে মারা গেছে। তোমাদের আগে যে 2 জন ভাড়াটে এসেছিল, তার মধ্যে প্রথম জনের বউ আত্মহত্যা করে, আর পরের ভাড়াটেটা 1 মাস পরেই পালিয়ে গিয়ে প্রাণে বাঁচে। কিন্তু হরির ভয়ের দাপটে তেমন জল ঘোলা হয় না। নির্ঘাত ওই ঘরে কিছু আছে। তাই তোমাকে বলছি, সাবধানে থাকো। পারলে ওই ঘর যত তাড়াতাড়ি পারো ছেড়ে দাও। আমার পরিচিত আরো 2-1টা ভালো বাড়ি আছে, প্রয়োজন হলে খোঁজ দিয়ে দেব। আবার কাউকে কিছু বলো না ভাই, নয়তো ওই হরি আমাদের সাথে ঝামেলা করবে। ভদ্রমহিলার কথায় আপন খেয়ালবশতই অয়ন্তিকার মনে পড়ে গেল সেদিন রাতের দুঃস্বপ্নের কথা। কিন্তু মনের বিচলতা ভাবনাখানা সামলে নিয়ে ভদ্রমহিলাকে আশ্বস্ত করল সে কাউকে কিচ্ছু জানাবে না। দত্ত জেঠিমার সাথে কথা বলে ফেরার সময় বাড়িতে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল অয়ন্তিকা। বাড়িটাকে আপাত মস্তক দৃষ্টি বুলিয়ে এই প্রথম
অদ্ভুত ধরনের অস্বস্তি হচ্ছে ওর মনে। অথচ কি নিষ্পাপ সরল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সাদা রঙের দোতলা বাড়িটা। তবে দোতলায় এখনো পর্যন্ত অয়ন্তিকারা যায়নি। দোতলার সিঁড়ির গেটে তালা মারা আছে। হরিদা বারণ করেছে দোতলায় যেতে, ওদের প্রয়োজনও হয় না। দোতলার ছাদের কার্নিশের উপরে বাইরের দিকে মুখ করে বসে মৃদু পা তোলাচ্ছিল রিনি। ওর চোখে মুখে কোনো ভয় নেই। এখান থেকেই ও দেখতে পাচ্ছে বহুক্ষণ যাবৎ গেটের কাছে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকা অয়ন্তিকাকে। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে ক্রূর শীতল দৃষ্টি ফেলে ও তাকালো দত্তদের ঘরের দিকে। এই বুড়িটা ওর মাকে উল্টো পাল্টা বলে ভয় দেখিয়ে যাচ্ছে। ওই তো মা একটু একটু করে হেঁটে আসছে। আচ্ছা, এখন যদি ও এখান থেকে লাফ দিয়ে থপ করে মায়ের পায়ের কাছে গিয়ে পড়ে কি হবে? মা প্রচণ্ড ভয় পেয়ে চোখে মুখে হাত দিয়ে চিৎকার করে দূরে সরে যাবে। তারপর যখন আস্তে আস্তে চোখ থেকে হাত সরাবে তখন দেখবে একটা ওর মাথার একটা দিকে থেতলে গেছে। সেই থেতলে যাওয়া অংশ দিয়ে বেরিয়ে যাওয়া লাল রক্তের স্রোত গড়িয়ে গিয়ে মায়ের পায়ে লেগে যাবে। অন্য চোখ দিয়ে এক দৃষ্টি মায়ের দিকে তাকিয়ে থাকবে। মা ভয়ে থরথর করে কাঁপবে। আহ, কি ভালো হবে। কিন্তু না থাক, আজ নয়। এরকম খেলাও অন্য একদিন খেলবে। ও আজ স্কুল থেকে বাড়ি আসুক, তারপর দুজন একসাথে মাকে ভয় দেখাবে। ও বলেছে ও রিনির খুব ভালো বন্ধু হবে। এখানে রিনির কোনো বন্ধু নেই, কিন্তু ও বন্ধু হয়েছে। ও কত ভালো, কিন্তু রিনির একটা জিনিস খারাপ লাগে, ওর সারা শরীরটা পোড়া, ওর গায়ে কেমন একটা গন্ধ। কিন্তু তাতে কি, ও তো রিনির বন্ধু হয়েছে। রাত্রিবেলা রিনি আর অয়ন্তিকা ও অদ্রিত একসাথে খেতে বসেছে। রিনির খাওয়া প্রায় শেষ। অয়ন্তিকা রিনিকে বলল, রিনি যা তো, বোতলে জল ভরে কামরায় রাখ। রিনি খাবার শেষ করে ঘাড় নাড়িয়ে চলে গেল। বলো এবার, অনেকক্ষণ থেকেই দেখছি তুমি কিছু বলার চেষ্টা করছো। যাক, তাও তুমি লক্ষ্য করেছ। হ্যাঁ, কাল রাত থেকেই তোমাকে আমি কথাটা বলতে চাইছি, কিন্তু তোমার কি আর সেই সময় আছে? সারাক্ষণ শুধু ফোন আর ফোন। আচ্ছা আচ্ছা, এখন আর কোনো ফোন এলেও ধরবো না। বলো তুমি কি বলবে। অয়ন্তিকার রাগ সামলে অদ্রিতের বেশ অনেকটা কাছে এগিয়ে গেল। ও, এই ব্যাপার। দাঁড়াও, খাওয়া শেষ করে রুমে যাই, রিনি ঘুমিয়ে পড়ুক। ভ্যাবা চেকা খেয়ে অয়ন্তিকা তাকিয়ে রইল। তারপর কথাটার মানে বুঝতে পেরে আরো বেশি রেগে গেল। কথাটা ইয়ার্কির নয় অদ্রিত, ভীষণ সিরিয়াস। এই বাড়িটার একটা জঘন্য অতীত আছে, জানো? মানে কি জঘন্য অতীত? অয়ন্তিকা কিছু বলবে ঠিক সেই সময় রিনি এলো টেবিলের কাছে ওর বোতলটা নিতে। সব বোতল ভরে নিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, গুড গার্ল, যা গিয়ে ঘুমিয়ে পড়। রিনি মাথা নেড়ে মা ও বাবাকে গুড নাইট বলে চলে গেল। গতকাল আমার সাথে পাশের বাড়ির জেঠিমার সাথে কথা হচ্ছিল। সে সময় কথায় কথায় উনি আমাকে এই বাড়ির পুরনো কিছু ঘটনাবলী বলেন। তুমি খোঁজ নিয়েছিলে কিনা জানি না, এই বাড়িটা যাদের নিজেদের বাড়ি, মানে অসিত ভট্টাচার্য, ওনার পুরো পরিবার এক বিধ্বংসী আগুনে পুড়ে মারা গিয়েছিল। অদ্রিত থালার দিকে তাকিয়ে মুখের মধ্যে রুটির টুকরোটা চালান করছিল, কিন্তু অয়ন্তিকার কথায় আঙুল থামিয়ে ওর দিকে কোনা চোখে তাকালো। কি যাতা বকছো? আমি সত্যি বলছি, তোমাকে হয়তো এই ব্যাপারটা ওই হরিদা চেপে গেছে, জানো। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট জনিত কারণে শীতের মধ্যরাত্রে বাড়িতে আগুন লেগে যায়। দোতলায় থাকা প্রতিটা মানুষ পুড়ে মারা যায়। পাড়ার সবাই, পুলিশ প্রশাসন, দমকল সবাই মিলে চেষ্টা করেও কোনোভাবে আগুন নেভাতে পারেনি। তারপর ভোর হওয়ার সাথে সাথে ওই আগুন নাকি নিভে যায়। ওই ঘটনার প্রায় বছর 4 পর এই হরিদা, যে লতায় পাতায় অসিত ভট্টাচার্যদের দুঃসম্পর্কের পিস্তুত ভাই ছিল, সেই বাড়িটা নতুন করে রেনোভেট করিয়ে বাইরে থেকে আসা লোকদের ভাড়া দেয়। কিন্তু প্রথম ভাড়াটের বউ হঠাৎ একদিন ছাদ থেকে পড়ে মারা যায়। তখন বাড়িতে কেউ ছিল না।
পুলিশ তাৎক্ষণিকভাবে ওনার স্বামীকে সন্দেহ করছিল ঠিকই, তিনি নিপাট ভালো মানুষ। স্ত্রী বিয়োগের পর সে ছেলে মেয়েকে নিয়ে ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে যায়। এর আরও বছরখানেক পর অন্য আরও একটা ফ্যামিলি আসে। ওই ফ্যামিলির বৃদ্ধা মহিলা আর বাচ্চা ছেলেটা মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ শুরু করে। পরে পাড়ার লোকেদের কাছে সব শুনে ওরা ঘর ছেড়ে চলে যায়। সেই নিয়ে হরিবাবুর সাথে পাড়ার প্রচুর ঝামেলা হয়েছে। রাজনৈতিক ক্ষমতার ফলে সেই পাড়ার রাস্তাঘাট, জলের কল নিয়ে পাড়ার লোকেদের সমস্যা করে। তাই ওই জেঠিমা আমাকে চুপি চুপি সব বলেছে, সাথে এও বলেছে যেন আমি কাউকে কিচ্ছু না বলি। ওনার পরিচিত এক আত্মীয়ের বাড়ি ভাড়া আছে, চাইলে আমরা সেখানে যোগাযোগ করতে পারি। আচ্ছা, এতক্ষণে বুঝতে পারলাম আসল ব্যাপারটা। অয়ন্তিকা, তুমিও না ভীষণ বোকা জানো। উনি কি না কি বললেন আর তুমি এসে আমাকে বলছো। আরে তুমি জানো না এইসব শুধুমাত্র ধান্দা, যাতে আমরা এই বাড়ি ছেড়ে ওনাদের আত্মীয়ের বাড়িতে ভাড়া নিই। কিছু ব্যক্তিগত ঈর্ষাবশত এরকম দুর্নাম প্রতিবেশীরা সাধারণত করেই থাকে। আমরা বাইরে থেকে এসেছি, কি দরকার আমাদের এইসব নিয়ে মাথা ঘামানোর? এই যে 1-1.5 মাস হয়ে গেল এখানে, তোমার কি নিজের কোনো অসুবিধা হয়েছে? না তো? হ্যাঁ, মানছি হরি ছেলেটা একটু বেশি কথা বলে, কিন্তু ও এমনিতে খুব একটা বাজে কিন্তু নয়। একটু প্রশংসা পেলেই গদগদ হয়ে তোমার সব কাজ করে দেবে। আমার মনে হয় না এই বাড়িতে এত সব ঘটনা ঘটে থাকলে ও আমাদের বাড়ি ভাড়া দিত। আরে পুলিশ প্রশাসনের ভয় নেই নাকি? হ্যাঁ, যাই হোক, এখন এইসব আর ভেবো না। রাত হয়েছে, গিয়ে ঘুমাও। আমার কাজ আছে, আমার শুতে রাত হবে। অয়ন্তিকা কেমন যেন এক ধরনের দৌটানার মধ্যে পড়ে বাকি খাবার খেতে লাগলো। ওরা নিজেদের মধ্যে অন্যান্য কথায় ব্যস্ত হয়ে পড়তেই দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা রিনি শীতল দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল বেশ অনেকক্ষণ। তারপর নিজের বাম পাশে তাকিয়ে হাত বাড়িয়ে এমনভাবে হাতের আড়ালে মুখটা রাখল যেন কারোর কানে কানে কিছু বলছে। অমনভাবে থেকে কিছুক্ষণ পর সরে এলো। তারপর একটু অসহায় চোখে মাকে দেখে আবার পাশে তাকিয়ে বলল, কিন্তু মায়ের লাগবে তো। হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল রিনি। রাত্রি অনেক গভীর। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে এক পা হেঁটে ঘর ছেড়ে সিঁড়ির দিকে এগোতে লাগলো। এই বাড়িতে আসার পর থেকে কখনো ছাদে ওঠা হয়নি ওদের, কিন্তু এখন এই মাঝরাতে রিনি সেই ছাদে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি ভেঙে উপরে উঠছে। এসে থমকে দাঁড়িয়ে গেল। প্রথম ধাপের সিঁড়িগুলো পেরিয়ে বাঁকে এসে থেমে গেল ওর পা। সিঁড়িটা কি কালো অন্ধকারে ঢাকা। ওদের নিচের তলায় আলোর একটা ফালি এসে শুধু দ্বিতীয় সিঁড়িটায় পড়ছে। ঢোক গেল রিনি। একটা কেমন অদ্ভুত আওয়াজ হচ্ছে। রিনি সাহস করে 2 ধাপ উঠল, কিন্তু সামনে এগোতে পারল না। সিঁড়িটা শেষ হয়ে যেখান থেকে দোতলার মেঝেতে গিয়ে ঠেকেছে তার ঠিক 2-3 ধাপ নিচে সিঁড়িতে কি একটা যেন রয়েছে। চোখ সওয়া অন্ধকারে রিনি দেখল ওটা নড়ছে। ভয়ে গলা দিয়ে শুকনো একটা ঢোক গিলল। কাপা কাপা কণ্ঠে শোধল, প্রশ্নটার পরেই গড়গড় আওয়াজটা থামল। রিনি ভয়ে ভয়ে তাকিয়ে আছে। এখন রিনির চোখে প্রায় সবটা পরিষ্কার। কেউ একটা বসে আছে ওখানে। রিনির প্রশ্ন শুনে সে মাথা তুলেছে। একটা বিচ্ছিরি গন্ধ। গ্যাসে মায়ের কোনো রান্না পুড়ে গেলে যেমন ঝাঁঝালো গন্ধ ওঠে, ঠিক সেরকম। 2 নিষ্প্রাণ সাদা চোখ ওর দিকে তাকিয়ে আছে। রিনি ভয় পাচ্ছে, প্রচন্ড ভয় পাচ্ছে। ও পালাতে চাইছে, কিন্তু এই মুহূর্তে ওর পা জোড়া এখানেই আটকে গেছে। কোনো মতে গায়ের জোর একত্রিত করে ডাকলো। আবার সেই আওয়াজটা শুরু হলো। ওই নিষ্প্রাণ শীতল স্থির দৃষ্টিতে রিনির দিকে তাকিয়ে থেকে সিঁড়ির ওই ভয়ালো দর্শন মেয়েটা দুলে দুলে বীর বীর করে এক সুরে একটাই কথা বলে চলেছে, মেরে দেব, সবাইকে পুড়িয়ে মেরে দেব। হঠাৎ ওই অবয়বটি 1 সেকেন্ডের ভগ্নাংশে সিঁড়ির প্রথম থেকে একেবারে নেমে এলো রিনির একদম শরীরের কাছে। রিনি ভয়ে চিৎকার করে মুখে হাত দিয়ে ঢেকে গেল।
ওই ঝাঁঝালো গন্ধটা এখনো নাকে ভাসছে। আবার সব নিস্তব্ধ। রিনি ভাবলো এখনই ছুটে নিচে নামবে। ভাবা মাত্রই সাহস করে প্রথমে মুখে চাপা হাতের দুটো আঙুল ফাঁকা করে চোখটা একটু খুলে সামনের দিকে তাকালো। অন্ধকার, সব অন্ধকার। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে রিনি হাত নামিয়ে যেই রিনি পেছনে ফিরল, অমনি দেখলো ওই জ্বলন্ত চোখের প্রাণীটা একদম ওর পেছনে উবু হয়ে বসে আছে, ওর দিকেই তাকিয়ে আছে। উফ, কি ক্রূর হাসি! একদিকে সিঁড়ি রাখছে আলো, অবয়বটার মুখটা কিঞ্চিত দেখতে পেল রিনি। মুখটা ওর চেনা, ভীষণ রকম চেনা, কিন্তু সবসময় এই মুখ সুন্দর স্নিগ্ধ নয়, কি বিভৎস পোড়া মুখ। মুখটা ওর আরো কাছে এগিয়ে এলো। চোখ দুটো কি হিংস্র, ফসফস করে নিঃশ্বাস ফেলছে। দাঁতের পাটিতে ক্রমাগত ঠক ঠক করে আওয়াজ তুলে রিনিকে জড়িয়ে ধরে ওর কানে ফিস ফিস করে বলল, তোদের সবাইকে মেরে ফেলবো। বাচ্চা রিনির শরীর ভয়ে কাঁপতে কাঁপতে অবশ হয়ে এলো। ওর দুর্বল কণ্ঠ থেকে বেরিয়ে এলো, তুমি? এরপর রিনি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। রিনি, কোথায় তুই? ওহ, এই মেয়েটা স্কুল থেকে এসে যে কোথায় গেল! খিদে পেয়েছে বলে এখন উঠাও। ইদানিং যে মেয়েটার কি হয়েছে, হুটহাট এদিক ওদিক চলে যায়, কোথায় যায় কিচ্ছু বলে না। আজ আসুক অদ্রিত, আমাকে কথা বলতেই হবে। কথাগুলো নিজেই নিজেকে বলছে। ব্যাপারটা হলো, রিনি স্কুল থেকে এসে ধূপ করে সোফায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছিল। ইদানিং রিনির শরীরটা বিশেষ ভালো নেই, খাওয়া দাওয়া একদম ঠিক নেই, শুধু মাংস খায়। অথচ রিনি আগে কখনোই মাংস বেশি ভালোবাসেনি, শুধু মাংস খেয়ে উঠে যায়। মাংস না হলেও জেদ করে, না খেয়ে থাকে। আশ্চর্যের ব্যাপার হলো, তন্দুরি চিকেন যা কোনো কালে রিনি খায়নি, সেই আধ কাঁচা পোড়া মাংস নাকি ওর খেতে এখন খুব ভালো লাগছে। অয়ন্তিকা ভেবে পাচ্ছে না মেয়ের এরকম খাদ্যরুচি হলো কিভাবে। অদ্রিতকে বলেও সুরাহা হয়নি, মেয়ে পছন্দ করে তাই রোজ মাংস আসছে। স্কুলের টিফিনটা শেষ হয়নি, এসে বলল খিদে পেয়েছে। অয়ন্তিকা তড়িঘড়ি চিকেন স্যুপ বানিয়ে এনে দেখল সোফায় কেউ নেই। অনেকবার ডাকাডাকির পরেও কোনো সাড়া নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও পেল না। পরন্ত বিকেলের রক্তিম আভা মিলিয়ে গিয়ে সন্ধ্যা নেমে এসেছে। এমন সময় অয়ন্তিকা ছাদের সিঁড়িতে স্পষ্ট একটা ছায়া দেখতে পেল। ভয়ে চমকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। স্পষ্ট একটা বাচ্চা মেয়ের ছায়া। রিনি, রিনি দোতলার সিঁড়িতেই দাঁড়িয়ে আছে। রিনি? ফিসফিসে একটা হাসির শব্দ ভেসে এলো। অয়ন্তিকা আবার রিনির নাম ধরে ডাকলো, রিনি। ও ডাকতে ডাকতে এই প্রথমবার বারান্দার দক্ষিণ কোণের নিষিদ্ধ এই স্থানে সিঁড়ির প্রথম ধাপে পা রেখে সিঁড়ি ভেঙে উপরে উঠছে। 3-4টে ধাপ ওঠার পরেই ও স্পষ্ট শুনতে পেল ফিসফিস করে রিনি বলছে, ছাড়ো আমাকে, মা এসে গেলে আমাদের দুজনকেই বকবে, মা তোমাকে ভয় পাবে। অয়ন্তিকা টের পেল এই প্রাক সন্ধ্যার ত্রিয়মান দিনের আলোতেও ওর গলা স্পষ্ট কাঁপছে। ও প্রায় পুরো সিঁড়িটায় উঠে শেষ প্রান্তে পৌঁছেছে। কম্পিত কণ্ঠেই ডাকলো, রিনি। প্রায় সাথে সাথে আচমকা 10 ধাপ সিঁড়ি নেমে এসে ছায়ামূর্তিটা হাত বাড়িয়ে একদম ওর গলা চেপে ধরল। জান তবু ঘ্যার ঘেরে স্বরে বলল, বলেছি না রিনির সাথে আমি খেলবো, যা এখান থেকে। বলেই প্রবল এক ধাক্কায় সিঁড়ি থেকে ঠেলে নিচে ফেলে দিল। 10-12 ধাপের সিঁড়ি গড়িয়ে পড়ল অয়ন্তিকা। মাথায় সজোরে আঘাত পেল। অজ্ঞান হওয়ার আগে দেখল একটা একটা করে সিঁড়ির ধাপ বেয়ে 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে নিচে নেমে আসছে একটা কদাকার জীব। তার শরীরে রিনি স্কুলের ড্রেস থাকলেও মুখটা বিভৎস পোড়া। মুখে জলের ছিটের আভাস পেয়ে ধীরে ধীরে চোখ খুলল অয়ন্তিকা। বার কয়েক চোখ পিটপিট করার পর চোখের ধূসর পর্দা সরে সবকিছু দৃষ্টিগোচর হলো। অদ্রিত বসে আছে তার পেটের কাছে, মাথাটা প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে অয়ন্তিকা বুঝতে পারল এখন ও ওদের বেডরুমের বিছানায় শুয়ে আছে। ওকে চোখ খুলতে দেখে একজন প্রৌঢ় ভদ্রলোক গলার কাছে স্টেথোস্কোপটা খুলতে খুলতে বলল,
এখন কেমন লাগছে বৌমা? ঠিক আছে। অদ্রিত এগিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অজ্ঞান হওয়ার আগের ঘটনা মনে পড়তে শিউরে উঠল অয়ন্তিকা। শোয়া থেকে ওঠার চেষ্টা করতে লাগলো। দুর্বল কণ্ঠে অদ্রিত হাতটা চেপে ধরে বলল, রিনি, রিনি কোথায়? শান্ত হও, শান্ত হও। ওই যে ওই যে ওই তো রিনি, ওই তো। অদ্রিতের ইশারায় বারবার তাকিয়ে অয়ন্তিকা ভয়ে ভয়ে রিনির দিকে তাকালো। মানুষ পটে ভেসে এলো কিছুক্ষণ আগের রিনির সেই বিকৃত রূপ, কিন্তু এখন সেসব কিচ্ছু নেই। এই তো শান্ত মিষ্টি মেয়ে। তাও অয়ন্তিকার রিনিকে ভয় লাগছে ভীষণ। অদ্রিতের সাথে মিশে গিয়ে অদ্রিতের বুকে মুখ লুকালো। অদ্রিত একটু অস্বস্তিতে পড়ল। অয়ন্তিকা সাধারণত এরকম করে না। মৃদু মৃদু ভাবে ওর মাথায় হাত বুলিয়ে ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে অয়ন্তী? ভয় পাচ্ছ কেন? বলো আমাকে। ও আমাকে ও আমাকে সিঁড়ি থেকে ঠেলে দিয়েছে। কি 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 বলছো তুমি? রিনি তোমাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছে? অয়ন্তিকা ঘাড় নাড়ল। ওদিকে রিনি হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। কি বলছো মা? আমি তোমাকে কেন ফেলবো? আমি তো বরং তোমাকে দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি পাপাকে কল করেছি। তুমি এরকম মিথ্যে বলছো কেন? মিথ্যে কথা বলা ব্যাড ম্যানার্স মা। হ্যাঁ অয়ন্তী, তুমি তো রান্নাঘরে অজ্ঞান হয়ে গেছিলে। রিনি আমাকে ফোন করে বলল পাপা মা রান্নাঘরে চোখ বন্ধ করে শুয়ে আছে, কথা বলছে না, তুমি তাড়াতাড়ি এসো। আমি নিজে এসে তোমার চোখে মুখে জল দিই। তারপরেও তোমার জ্ঞান না ফেরায় হরিকে বলে ডাক্তার কাকুকে ডেকে পাঠালাম। অয়ন্তিকা নিজে এবার অবাক হয়ে গেল। ও রান্নাঘরে অজ্ঞান হয়েছিল, কিন্তু ও তো সিঁড়িতে উঠল। তারপর না না, সবটা কেমন গলিয়ে যাচ্ছে। এটাও ঠিক, রিনি বা কেন ওকে সিঁড়ি থেকে ফেলবে? তাছাড়া সিঁড়ি থেকে পড়ে ওর মাথা ফেটে রক্ত বেরিয়েছিল। কই, এখন তো সেরকম কিছু নেই। তাহলে তাহলে সবটাই কি ওর ভ্রম? এতটা সত্যি কি কোনো ভ্রম হয়? অয়ন্তিকাকে চিন্তা করতে দেখে ডাক্তার ঘোষ ওকে বললেন, অত বেশি চিন্তা করতে হবে না বৌমা। অত্যধিক দুশ্চিন্তা করো তুমি। প্রেশার অত্যধিক হাই হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলে তুমি। তবে আমি ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখন সব ঠিক হয়ে যাবে। এখন তুমি রেস্ট নাও, বুঝতে পেরেছ? আসছি আমি। অদ্রিত অয়ন্তিকাকে শুইয়ে দিয়ে ঘোষবাবুকে এগিয়ে দিতে গেল। রিনি এবার আস্তে আস্তে এগিয়ে এসে বসল মায়ের মাথার কাছে। অয়ন্তিকা করুণ চোখে মেয়েকে দেখল। মেয়েটা কষ্ট পেয়েছে। মৃদু স্বরে বলল, সরি মাম্মাম, আসলে আমার শরীরটা খারাপ তো। খেয়েছিস কিছু? না। আচ্ছা পাপা আসুক, বাবাকে বলছি কর্নফ্লেক্স দিতে। না, আমি মাংস খাবো। অর্ধেক কাঁচা পোড়া মাংস। মাংস খাবো আমি। শেষের বাক্যটায় অয়ন্তিকার মনে হলো যেন রিনি নয়, রিনির মতো আরো কেউ যেন একসাথে পড়ল। দোল পূর্ণিমা পেরিয়েছে দিন 15 করে। আকাশ আবার একটু একটু করে ঢেকে গেছে অন্ধকারে। তবে এই সব এলাকার খোলা আকাশের পানে চাইলে নির্ঝঞ্ঝাট অসংখ্য তারার মেলা দেখা যায়। বাড়ির সামনের পাকা উঠোনে আঁকার সরঞ্জাম নিয়ে বসেছে রিনি। চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটার সামনে 2 দিকে নানান ফুলের গাছ লাগানো। মাঝখান দিয়ে সিমেন্ট দিয়ে বাঁধানো মিটার খানেকের প্রশস্ত রাস্তা এসে মিশেছে উঠোনে, যেখানে এখন রিনি বসে আছে। ছোটখাটো ফুলের গাছ বাদেও আম, পাকুড়, বেল, নারকেল, সবেদা এবং ডুমুর সহ অনেকগুলো বড় গাছও রয়েছে। তবে ঝোপ জঙ্গল থাকলেও মশার উপদ্রব তেমন নেই। অদ্রিত নিয়মিত বাগানের যত্ন নেয়। বাইরে সাদা এলইডি লাইটের আলো গোটা বাগানটা পরিষ্কার। রিনিরও তেমন অসুবিধা হচ্ছে না। রিনি মনোযোগী হয়ে সাদা অয়েল পেস্টেল বুলিয়ে পাহাড়ি ঝর্ণার জল তরঙ্গের ছবি আঁকছে। কাগজে খসখস খস শব্দ হচ্ছে। হঠাৎ ওর মনোযোগ নষ্ট হলো। হাত থামিয়ে কান সজাগ করে আওয়াজটা শুনছে রিনি। ঝিঝির ডাকের সাথে মিশে অন্যরকম আওয়াজ ক্রমাগত হচ্ছে। ওর ঠিক পেছনেই রয়েছে নানান জাতের জবা ফুলের বাগান। সেখান থেকেই আসছে শব্দটা।
মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করে রিনি মনে করার চেষ্টা করলো এই একটানা ঠক ঠক শব্দটা ও এর আগেও কোথায় যেন শুনেছে। ঠিক তখনই এই শব্দটা থেমে গেল। না, কই, আর তো সেই শব্দটা হচ্ছে না, কেবল ঝিঝি পোকার শব্দই আসছে। রিনি আবার পেন্সিল ঘষা আরম্ভ করলো। মুহূর্তখানেক পরে আবার সেই ঠক ঠক শব্দটা ভেসে এলো। রিনি মনের ভুল ভেবে এড়িয়ে যেতে চাইল ঠিকই, কিন্তু অবচেতন মন হঠাৎ করেই মনে করিয়ে দিল এই শব্দটা সে শুনেছে। হ্যাঁ, আগেও শুনেছে, সিঁড়িতে। আবার রিনি ভয় পাচ্ছে। রিনি অস্ফুটেই তার মাকে ডাকল। আওয়াজের তীব্রতা এখন বেশ স্পষ্ট। ঠিক যেখানে উঠোন শেষ হয়েছে তার পাশে কলম করে কাটা মিটার খানেক উচ্চতায় জুঁই ফুলের গাছের কাছে রিনি ভুলেও পিছন ফিরে তাকালো না। ও জানে পিছন ফিরে তাকালে যে ভয়াবহ অবয়ব দেখবে তাও সহ্য করতে পারবে না। ড্রয়িং বুকটা সজোরে দুহাতে বুকের কাছে আঁকড়ে ধরে তৎক্ষণাৎ ও উঠে দাঁড়ালো। ঠক ঠক শব্দের তীব্রতা এখন আরো বেশি। রিনির মনে হলো ওই দাঁত জোড়ার মাঝে থাকা লোহার জিনিসও চিবিয়ে টুকরো করে ফেলতে পারে। সেখানে ও খালি রক্ত মাংসের মানুষ মাত্র। এক দৌড়ে বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেই না এক পা এগিয়েছে অমনি সমস্ত বাড়ির লাইট বন্ধ হয়ে গেল। বলেই জোরে চিৎকার করল, কিন্তু পাপা তো ওর বাড়িতে নেই। অন্ধকারে এক পা এগোতে পারছে না, অথচ পেছনে ভয় একটু একটু করে ওর কাছে এগিয়ে আসছে। তাও টের পেয়েছে সে। আবার সে ঝাঁঝালো পোড়া গন্ধের তীব্রতা, সেই বিকৃত মুখের হিংস্র দাঁতের ঠক ঠক আওয়াজ এখনো ঠিক পেছনে। ও আর্তনাদ করে থমকে থমকে কেঁদে কেঁদে বলল, মা, কিন্তু আমি আমি খুব ভয় পাচ্ছি। এরকম করে আমাকে ভয় দেখাচ্ছ কেন মা? আওয়াজ থেমে গেল। তবে রিনি অনুভব করলো একটা সর্পিল হাতের আঙুল ঘুরে বেড়াচ্ছে ওর পিঠময়। আঙুলের নখগুলো কি ধারালো। ফুপিয়ে কেঁদে কেঁদে রিনি আবার বলল, মা, মা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মাংস খাবো আমি, কেটে দে, তোকে পুড়িয়ে চিবিয়ে খাবো। এতখানি মানসিক চাপ সহ্য করার ক্ষমতা ওইটুকু বাচ্চা মেয়েটির ছিল না। মাটিতে থপ করে পড়ে গেল তার নিথর দেহটা। অজ্ঞান হয়েই রেহাই পেল না রিনি। বিকৃত মুখটা নেমে এলোর মুখের উপর। ঠিক সেই সময় জোরালো আলো উঠোনে পড়তেই একটা শব্দ ভেসে এলো অদ্রিতের কানে। আওয়াজটা অয়ন্তিকার না? বাড়িটা অন্ধকার কেন? দৌড়ে লোহার গেট খুলে রাস্তা দিয়ে ঢুকলো সে। এত অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনের উঠোনে ফেলতেই চমকে উঠল। অয়ন্তিকা আর রিনি দুজনেই অচৈতন্য অবস্থায় পড়ে আছে। অদ্রিত ভেবে পেল না কিভাবে সবটা সামলাবে। এই তো সন্ধ্যাবেলা সব ঠিক ছিল। ওদের বাড়িটা অন্ধকার, অথচ দত্ত জেঠিমার বাড়িতে কারেন্ট আছে। মা মেয়ে দুজনের কি হল হঠাৎ? তাহলে কি ও যেটা সন্দেহ করছিল সেটাই ঠিক? অয়ন্তিকা আবার রিনির কোনো ক্ষতি করতে চেয়েছে? অদ্রিত কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিল। তারপর হাঁটু মুড়ে রিনির নাকের কাছে হাত নিয়ে দেখল শ্বাস চলছে। বুক ভর্তি শ্বাস টেনে ছেড়ে আশ্বস্ত হলো সে। এই সময় চোখ গেল মিটার বক্সের দিকে। মিটারের ইউনিটের ইন্ডিকেটরে সবুজ লাইট জ্বলছে, তার মানে কারেন্ট আছে। আগে আলো জ্বালাতে হবে। দ্রুত এগিয়ে গিয়ে দেখল মেন সুইচ ডাউন করে বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ করা হয়েছে। মেন সুইচ উপরে তুলতেই গোটা বাড়িতে আলো জ্বলে উঠল। নিজেকে সামলে এক এক করে অচৈতন্য মেয়ে ও বউকে বাড়ির ভেতরে আনলো। ডাক্তারকে ফোন করতে যাবে এমন সময় রিনি আস্তে আস্তে চোখ খুলল। অদ্রি দৌড়ে গেল রিনির কাছে। রিনি চোখ কচলে সোজা হয়ে বসে। মাকে দেখা মাত্রই ছিটকে বিছানায় একদম কোনায় গুটিসুটি মেরে গেল। অদ্রি রিনিকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, কি হয়েছিল মা? তুমি বাইরে শুয়েছিলে কেন? মা, আমাকে মেরে ফেলবে পাপা। আজ মা আবার আমাকে ভয় দেখিয়েছে। মা খুব বাজে। অদ্রিত মেয়েকে এবার শক্ত করে জড়িয়ে ধরল। এরপর এর একটা বিহিত করতেই হবে। ঘন্টা দুয়েক পর অয়ন্তিকার জ্ঞান ফিরল। চোখ খুলে কাউকেই দেখতে পেল না। অন্ধকার রুমে ও একা শুয়ে আছে। কটা বাজে? কি হয়েছিল ওর? অজানা আশঙ্কায় বুক ভরে গেল তার। রিনি কি ঠিক আছে?
ও কি আবার রিনিকে কিছু করে বসলো? না না, কোথায় রিনি? অন্ধকারে ঠাউর করে ভেজানো দরজা খুলে বেরিয়ে এলো সে। লিভিং রুমের লাইট জ্বলছে। আপাতত যে ভয় পেয়েছিল সেটা অমূলক দেখে নিশ্চিত হলো, কেননা ডাইনিং টেবিলে বসে রিনিকে খাইয়ে দিচ্ছে অদ্রিত। ওর সাথে চোখাচোখি হলো বটে, কিন্তু অদ্রিতের কোনো ভাবান্তর ছিল না। ভাবটা এমন যে এখন ওর কাছে রিনিকে খাইয়ে দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অয়ন্তিকা মৃদু পায়ে ওদের কাছে গিয়ে হাসি মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, খেতে বসে গেছো, ডাকুনি কেন আমাকে? অদ্রিত প্রত্যুত্তর করল না। অয়ন্তিকা দেখল রিনি ওকে দেখা মাত্রই মুখটা কেমন শুকিয়ে গেল, যেন চরম ভয়ের কিছু দেখেছে। টেবিলে রাখা অদ্রিতের ডান হাতটা খামচে ধরল। অদ্রিত ওকে চোখের ইশারায় আশ্বস্ত করল। বাবা মেয়ে দুজনে অয়ন্তিকাকে অগ্রাহ্য করল। ব্যাপারটা ওর খারাপ লাগলো, কিন্তু মাথাটা প্রচন্ড ব্যথা করছে। টেবিল থেকে জলের বোতলটা নিয়ে একটু করে জল খেয়ে টেবিলে বসল। রিনির খাওয়ার দিকে আশ্চর্য হয়ে দেখল তাতে মাংস নেই, দিব্যি নিরামিষ খাবার খেয়ে নিচ্ছে। রিনি, তুই না এখন একদম ভাত তরকারি খেতে চাস না, শুধু মাংস খাস। আমি তো বানিয়েছি, খাসনি। তা অবশ্য ভালোই করেছিস। আমি তো তোকে বলছিলাম, এত ওই আধসেদ্ধ পোড়া মাংস খাওয়া ঠিক না, শরীরেরও। মাথাটা কি একেবারে গেছে? মেয়েটা এমনিতেই ভয় অসুস্থ হয়ে যাচ্ছে, অথচ তোমার পাগলামি কিছুতেই কমছে না। আমার রীতিমতো অসহ্যকর লাগছে অয়ন্তিকা। তোমার এই রোগ আমি আর নিতে পারছি না, বদ্ধ উন্মাদ কোথাকার একটা। মেয়েটাকে খেতে দাও, তারপর আমি তোমার সাথে আজ একটা মীমাংসা করব। এভাবে সত্যি বাঁচা যায় না। জীবনটা শেষ করে দিলে তুমি আমার, আর আমার মেয়েটারও। তারপর কোনো মতে বাকি খাবারটুকু শেষ করে নিজে গিয়ে রিনিকে তার ঘরে শুইয়ে দিতে গেল। এদিকে যাকে এত কিছু অভিযোগে অভিযুক্ত করা হলো, সে একসাথেই হতবম্ব ও মনোকষ্টে চুপ করে চেয়ারে বসে অশ্রু বিসর্জন করছে। মিনিট দশেক পরে অদ্রিত রিনিকে শুইয়ে দিয়ে অয়ন্তিকার কাছে এলো। কোনো প্রকার ভনিতায় না গিয়ে সরাসরি বলল, তোমাকে আমি পরশুদিন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। কোনো প্রকার হু হা না করে আমার সাথে যাবে, নয়তো কোনো দিন তুমি আমার মেয়েকে খুন করে বসে থাকবে। আমার আশ্চর্য লাগে যে তুমি আদেও রিনিকে তুমি জন্ম দিয়েছো। তো তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ। চুপ করে আছি দেখে আমাকে এইভাবে অপমান করতে পারো না তুমি। আমার আমার কি দোষ আমাকে বলতে পারবে? আমি রিনিকে খুন করে ফেলবো? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম, ইচ্ছে করে নয়, বাধ্য হয়ে বললাম। তোমার বিগত কিছুদিনের আচরণের কারণে বলতে এটা বাধ্য হচ্ছি আমি। তুমি শুধু ওষুধগুলো খাওয়া বন্ধ করে ভুল করেছো। তুমি আবার ওষুধ খাওয়া শুরু করবে। কখনোই না। আমি তোমার অভিসন্ধি বুঝতে পারিনি ভেবেছ? আবার আবার আমাকে ওই ওষুধগুলো খাইয়ে পাগল সাজিয়ে রাখবে, দিয়ে নিজে বাইরে ফুর্তি করবে, তাই না? আমি কিছু বুঝতে পারি না ভেবেছ? সব বুঝি। এখানেও কাউকে জুটিয়ে ফেলেছো না? আমাকে আমাকে আবার ঠকাচ্ছ তুমি অদ্রিত। হাতের সামনে থাকা জলের জগটা সজোরে আছাড় মারল অদ্রিত। মেঝেতে জল ছড়িয়ে গেল। ক্রুদ্ধ স্বরে বলল, আমার আর কোনো সন্দেহই নেই, তোমার আবার চিকিৎসা দরকার। তুমি পাগল হয়ে গেছো, বদ্ধ উন্মাদ তুমি। তুমি কখনো আমাকে বলছো আমি পরকিয়া করছি, রিনি নাকি তোমায় মারতে চায়, আবার প্রতিবেশীরা তোমায় বলেছে এই বাড়িতে নাকি আগুন লেগে 8 জন লোক পুড়ে মারা গেছে, আগের ভাড়াটেরা আত্মহত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি আরো কত কি। কিন্তু তুমি কি জানো অয়ন্তিকা, গত কয়েকদিনে তুমি ঠিক কি কি কাণ্ড ঘটিয়েছো, যে কারণে আমি কি কি সাফার করেছি? হ্যাঁ জানো তুমি? মিথ্যে বলেছি? মানে কি কি মিথ্যে বলেছি আমি? সবটাই তোমার কল্পনা অয়ন্তিকা, সবটা তোমার কল্পনা। তোমার হ্যালুসিনেশন আর মানসিক বিকার তোমাকে আজকে এই পর্যায়ে নামিয়েছে। তুমি এখানে আসার পরেই ভেবে নিয়েছো এই বাড়িটায় কোনো দুর্ঘটনা ঘটেছিল এবং বাড়িটা হন্টেড। সেই মতো তুমি কল্পনা করেছো প্রতিবেশী কাকিমা তোমাকে বলেছে এই বাড়িতে আগে আগুন লেগে বহুজন মারা গেছে, অথচ আমি যখন খোঁজ নিই তখন জানতে পারি এই ভদ্র মহিলা তোমাকে কখনোই এরকম কিছু বলেনি। বরং তুমি ওনাকে জিজ্ঞেসে বলেছো ওই বাড়িটা তোমার একদম ভালো লাগেনি, এখানে তোমার ভয় লাগে, অন্য কোথাও ঘর ভাড়া থাকলে জানাতে। তাই উনি আমাকে একদিন ডেকে বলেছিলেন উনি একটা বাড়ির সন্ধান এনেছেন।
এ তো গেল বাইরের সমস্যা। এরপর তুমি কল্পনা করে রিনির ঘরের পুরনো ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে কোনো এক অশরীরী বাস করে ভেবে নিয়েছো যে রিনিকে ওই আয়নার জগতে নিয়ে যেতে চায়। সে নাকি সেই সময় রিনির রূপে এসে তোমাকে ভয় দেখায়, ছাদের রেলিং এ বসে পা দোলায়, নিজেদের মধ্যে খেলা করে। এমনকি তোমার কল্পনায় তুমি এটাও ভেবে নিয়েছো রিনি এখন আচ্ছেদ্য পোড়া মাংস খাচ্ছে, কেননা রিনিকে এই বাড়ির মধ্যে থাকা কোনো ভূত ভর করেছে। কিন্তু বাস্তব এটাই যে তুমি প্রতিদিন মাংস রান্না করছো, আর ওই জঘন্য রান্না তুমি একা খাও। রিনি কিন্তু এখনো আগের মতোই খাবার খায়। তুমি ভেবে নিয়েছো রিনি তোমায় মারতে চায়, কিন্তু তোমার কোনো আইডিয়া আছে তুমি যেদিন অজ্ঞান হলে সেদিন তুমি রান্নাঘরে কেমন আচরণ করেছো? দেখবে দেখবে তুমি কিভাবে অজ্ঞান হয়েছিলে। বলেই পকেট থেকে মোবাইল বের করে একটা ভিডিও ফুটেজ অয়ন্তিকার সামনে তুলে ধরল। অয়ন্তিকা বিস্ফারিত চোখে দেখল ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ওদের রান্নাঘর। অয়ন্তিকা রান্না করছিল। হঠাৎ ও কেমন যেন কাঁপতে লাগলো, তারপর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর রিনির নাম ধরে বার দুয়েক ডাকলো, হাতে খাবারের প্লেট। রান্নাঘরের মধ্যেই থমকে দাঁড়ালো। তারপর হঠাৎই ঘাড়টা কাত করে বিকৃত ভঙ্গিমায় হেসে মেঝেতে বসে গিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে বসলো। ভাব ভঙ্গিমা এমন যেন পাশে কেউ আছে যাকেও চুপ করতে বলছে। এভাবে কিছুক্ষণ কি সব বলল, তারপর আবার উঠে দাঁড়িয়ে নিজের স্থানে ফিরে গিয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। এভাবে ক্রমাগত একবার মেঝেতে বসছে, আবার উঠে দাঁড়িয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ও যেন দুটো চরিত্রে অভিনয় করছে, একবার কোনো শিশুর, আবার একবার কোনো বড় মানুষের। এইভাবে বেশ খানিকটা কেটে যাওয়ার পর হঠাৎ জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তার বেশ কিছুক্ষণ পরে রেনি এসে ডাকাডাকি করলো, চোখ মুখে জল দিল, তারপর দৌড়ে গেল। ফোন কানে নিয়ে আবার ওর পাশে বসে ওর মাথায় জল দিচ্ছে। তারপর অধৃতরা এলো। এতদূর দেখার পর অয়ন্তিকা মুখে হাত চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠল। কোনটা সত্যি কোনটা ভ্রম ও কিছুই বুঝতে পারছে না। অধৃত ওকে একবার দেখে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল, তোমার অসুস্থতা বাড়ছে দেখে আমি গোটা বাড়িতেই সিসিটিভি বসিয়েছি। এটা শুধুমাত্র নমুনা। যেদিন রিনিকে তুমি সিঁড়িতে ভয় দেখিয়ে অজ্ঞান করেছিলে, তোমার সেদিনের আচরণ এতটাই বিকৃত যে তুমি এখন সেসব সহ্য করতে পারবে না। তাই আমি আর তোমাকে ওটা দেখাচ্ছি না। তবে আমি হাত জোড় করছি তোমার কাছে, আমার কিচ্ছু নেই অয়ন্তিকা। তোমরা ছাড়া আমার আর কেউ নেই। এক ছিল মা, সেও আজ 2 বছর হলো ছেড়ে চলে গেছে। তোমাদের নিয়ে আমি বাঁচতে চাই। প্লিজ তুমি সুস্থ হও আর এই অতীতকে আঁকড়ে থেকো না। আঁকড়ে থেকো না অতীতকে। অধৃত অয়ন্তিকার পায়ের কাছে বসে ওর কোলে মাথা রেখে কাঁদছে। অয়ন্তিকা লজ্জায় ঘৃণায় চোখ মেলাতে পারছে না। নিজের স্বামী ও বাচ্চা মেয়ের প্রতি যে ও কি অবিচারী না এতদিন করেছে। রোগটা ওর নতুন নয়। আসলে অয়ন্তিকা ছোট থেকে অত্যাচার আর প্রচণ্ড ভয়ের পরিবেশে বড় হয়েছে। বাবা ছিল পুলিশের উচ্চ পদস্থ কর্তা, কিন্তু বাড়িতেই তার আইন ভঙ্গ হতো। নিয়মিত মাকে মার খেতে দেখেছে। মা বাবাকে প্রচণ্ড ভয় পেত। ওরও যখন বয়স 14 তখন বাবা কোনো এক দুষ্কৃতীর হাতে খুন হয়। বাবার ভালোবাসা কোনোদিনও না পাওয়া মেয়েটা অদ্ভুতভাবে বাবারই মতো রাগী আর জেদি হয়ে যায়। তবে কলেজে পড়ার সময় জীবনে প্রেম আসে, কিন্তু অয়ন্তিকার স্বভাবে হোক বা অন্য কোনো কারণে সেই ছেলেও অয়ন্তিকার প্রিয় বান্ধবীর সাথে মিশে ওকে ঠকায়। আবার একবার ভালোবাসা হারায় মেয়েটা। খুব ভালো ডিজাইনার ছিল, একটা প্রখ্যাত নামী ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতেও যোগ দিয়েছিল। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় সেখানেও ওর কলিগরা ওর তৈরি ডিজাইন চুরি করে ওকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে কাজ থেকে বার করে দেয়। জীবনের এই টালমাটাল সময়ে অয়ন্তিকার মায়ের ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার 6 মাস সময় বেঁধে দিয়েছিল। তাই উনি তড়িঘড়ি করে আত্মীয়র মারফত যোগাযোগ করে অধৃতের হাতে মেয়েকে সম্প্রদান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অয়ন্তিকা মুষ্টে পড়েছিল। অধৃত আর ওর মা আদর যত্নে ওকে আবার সারিয়ে তোলে।
অয়ন্তিকা স্বনির্ভর হওয়ার জন্য উদ্যোগী হচ্ছিল। ঠিক সেই সময় রিনি আসে, আর দুর্ভাগ্যবশত সেই সময় অদ্রিতের প্রচণ্ড প্রয়োজন ছিল ওর। ঠিক সেই সময় অদ্রিত কর্মসূত্রে গুরুত্বপূর্ণ এক ট্রেনিংয়ের জন্য অয়ন্তিকাকে তার মায়ের কাছে রেখে চলে যায়। অদ্রিতের মা রক্ষণশীল চিন্তাধারার মানুষ হওয়ায় মাতৃত্বকালীন মানসিক টানাপোড়েনের সময়টায় অয়ন্তিকা প্রচণ্ড অস্বস্তি ও অস্থিরতায় কাটায়। একসময় ওর মনে হতে লাগলো রিনি না আসলেই বোধহয় ওর ভালো হতো। কিভাবে যে সেই রাগ এত বেড়ে গিয়েছিল যে 7 মাস চলাকালীন একদিন ইচ্ছে করে বাথরুমের ফ্লোরে পড়ে গিয়ে রিনিকে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু সে যাত্রায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে অয়ন্তিকার কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিল। রিনির জন্মের 1.5 মাস পর অদ্রিত ফিরে আসে। একটু স্বস্তি পেয়েছিল অয়ন্তিকা, কিন্তু অদ্রিত ফিরেই সারাক্ষণ মেয়ে করে লাফিয়ে উঠত। পিতৃস্নেহের কাছে অয়ন্তিকা অদ্রিতের জীবন থেকে আবছা হয়ে দায়িত্ব সম্পাদনের কাতারেই থেকে যায়। ফলত পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত অয়ন্তিকা রিনির প্রতি আরও বিক্ষুব্ধ হয়ে ওর ক্ষতি করতে উঠে পড়ে লেগেছিল। খুব অস্বাভাবিক রোগ, যেখানে মা নিজেদের সদ্যজাত সন্তানের পাওয়ার ভালোবাসার প্রতি প্রচণ্ডভাবে ঈর্ষান্বিত হতে থাকে। কিন্তু এর মানে কি সেই মা স্বার্থপর মা? আমাদের সমাজের বেঁধে দেওয়া মাতৃস্নেহ, মাজনিত আবেগপূর্ণ নানান মশান স্তুতি বন্দনার মধ্য দিয়ে ওই যে দাগিয়ে দেওয়া হয়েছে নারীদের জন্ম সার্থক সন্তান জন্ম দেওয়ার মধ্য দিয়েই। তাই ওই জীবন সার্থক নামক মহিমা অর্জন করতে গিয়ে সুস্থ স্বাস্থ্য, চিন্তা, আহার, নিদ্রা, কেরিয়ার, এমনকি জীবন উৎসর্গ করে দেওয়াই নিতান্তই সামান্য বিষয়। সদ্যজাত সন্তানকে নিয়ে সমস্ত পরিবার মাতামাতি করলেও যে সমস্ত কষ্ট সহ্য করল ধরেই নেওয়া হয় এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তার ঠিক কতখানি যন্ত্রণা হচ্ছে, সেলাইগুলো শুকিয়ে গেছে কিনা, সে আদৌ উঠে দাঁড়াতে পারছে কিনা, সেসব ভাবার অবকাশ কারণ নেই। মায়ের কোনো যত্ন, আত্মি, আদর, সেবা শুশ্রূষার তো কোনো প্রয়োজন নেই। উপরন্তু আশায় এটা করা হয় প্রসবের পর মুহূর্ত হতেই যেন মা নাওয়া খাওয়া ত্যাগ করে সন্তান মানুষ করার যজ্ঞে যেন ঝাঁপিয়ে পড়ে। কি নির্মম নিষ্ঠুর আচরণে সমাজে। দেবী বলে মহান সাজিয়ে নির্যাতনের পরাকাষ্ঠাও কি সুন্দর করে তৈরি করা হয়েছে যুগের পর যুগ ধরে। অয়ন্তিকা যেদিন ছোট্ট রিনিকে স্নান করার সময় গামলার জলে ডুবিয়ে রেখেছিল, সেদিন অদ্রিত ব্যাপারটা কতখানি গুরুতর পর্যায়ে গেছে তা বুঝতে পেরেছিল। তবে শিক্ষিত হওয়ার কোনো রকম বজ্রুকি তামাশায় না গিয়ে কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নেয়। এর ঠিক 2.5 বছর পর ওর পোস্টিং হয় মুর্শিদাবাদে। তারপর আর তেমন কোনো সমস্যা হয়নি, সুখেই সংসার করছিল। কিন্তু আবার হঠাৎ করে কেন এই অশান্তির মেঘ যে নেমে এলো সে নিজেও বুঝতে পারছে না। তবে অসহায় ক্লান্ত অদ্রিতকে দেখে অয়ন্তিকা মনে মনে ঠিক করলো ও আবার কাউন্সেলিং করাবে নিজের। একটা সুখের সংসারের আশা ওরও আছে। বিগত 1 মাস অদ্রিত অয়ন্তিকার জীবনটা আবার বদলেছে। অয়ন্তিকা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিল। রিনিও এখন ওর মাকে ভয় পায় না। অদ্রিতের পরিবার সুস্থ স্বাভাবিক হচ্ছে। তারায় ভরা জ্যোৎস্না মুখর অর্থফালী চাঁদের দিকে তাকিয়ে স্মৃতি হাসল অয়ন্তিকা। আজ কতদিন পর প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে, আকাশ দেখছে। এখন মনে হয় বিগত কিছু মাস কেমন যেন এক প্রকার ঘোরের মতো কেটেছে। স্মৃতিপটের সবকিছুই বড্ড ধূসর। অদ্রিত নাক জেগে ঘুমাচ্ছে। জানলা থেকে এগিয়ে এসে ওর গায়ের চাদরটা বুক পর্যন্ত টেনে দিল, দিয়ে নিজেও বিছানায় শুয়ে পড়ল। পরম নিশ্চিন্তে চোখ বন্ধ করলো ঠিকই, কিন্তু পাশেই একসাথে শিয়াল আর কুকুর ডেকে উঠল। ব্যাপারটা নতুন কিছু নয়, এই এলাকায় প্রচুর শিয়াল আছে। রাত বাড়লে তারাও ডাকাডাকি শুরু করে। কিন্তু এই মুহূর্তে ওরা যেন সমবেতভাবে ঠিক একটু আগে ও যে জানলাটার কাছে দাঁড়িয়েছিল সেখানেই চিৎকার করছে। অয়ন্তিকা চোখ বন্ধ করে শুয়ে থাকে। না, ঘুমাতে হবে। সাইকিয়াট্রিস্টের শিখিয়ে দেওয়া স্লিপিং মেডিটেশনটার জন্য সে ভ্রুর মাঝখানে প্রথম 2টো আঙুল চেপে ধরল। কিন্তু এ কি, বাইরের চিৎকারের সাথে ঘরের ভেতরেও একই রকম শব্দ হচ্ছে কেন? কান খাড়া করলো অয়ন্তিকা। সেকেন্ডে 3-4 পেরোলো না, একটুও ভুল নেই। শিয়ালের চিৎকারটা এখনো রুমের দরজার বাইরের কাছে ভেসে আসছে। আশ্চর্য, কোনো শিয়াল কি বারান্দা থেকে ঢুকেছে? অবশ্য তা কি করে সম্ভব?
বারান্দায় যে গ্রিল বসানো আছে তা দিয়ে কোনো বেড়াল বা বড়জোর কোনো বাচ্চা কুকুর ঢুকতে পারলেও শিয়াল ঢুকে যাওয়ার তো কথা না। তাহলে কি কোনোভাবে বাইরের দরজা খোলা থেকে গেছিল? খুব চেষ্টা করেও মনে করতে পারল না। শিয়ালের আওয়াজটা এখন গর্জনে পরিণত হয়েছে। সম্ভবত খাবারের ধান্দায় ঘরে ঢুকেছে জানোয়ারটা। এখন কি করবে? পাশের ঘর থেকে রিনির কাঁদার আওয়াজ আসছে। সর্বনাশ, মেয়েটার ঘুম ভেঙে গেছে। ভয় পাচ্ছে ও। যদি দরজা খুলে এখানে আসতে গিয়ে শিয়ালের সামনে পড়ে যায়? না না, অয়ন্তিকা একটানে চাদর ঠেলে উঠল। ইতিমধ্যে ও বহুবার অমৃতকে ধাক্কাধাক্কি করেছে, জাগানোর চেষ্টা করেছে, কিন্তু অধৃত গভীর ঘুমে মগ্ন। আশ্চর্য লোক একটা, এত উত্তেজনার মধ্যেও কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওদিকে রিনির কান্না আর শেয়ালের হুঙ্কার ব্যতীত অয়ন্তিকা অধৃতের পেছনে আর সময় নষ্ট না করে দরজার পেছনে বড় একটা মোটা কাঠ বাঁধিয়ে ছিটকিনিটা খোলে। একটা পাল্লা খুলে মুখ বাড়িয়ে বাইরে তাকালো। বারান্দাটা ঘুটঘুটে কালো অন্ধকারে মোড়া। তবে ওর অনুমানই ঠিক, এখনো শেয়ালটা গর্জন করছে। আওয়াজটা হচ্ছে বারান্দায় রাখা বড় সোফাটার কাছে। রিনির ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ আসছে। অয়ন্তিকা এক পা করে বাইরে এলো, কিন্তু তখনই আশ্চর্য ঘটনা ঘটল। ওর পেছনের দরজাটা দম করে বন্ধ হয়ে গেল। ভয়ে চমকে উঠে পেছনে ফিরে দেখল, ভেতর থেকে অধৃতের উচ্চ কণ্ঠে হাসির আওয়াজ। কি অয়ন্তিকা, কি ভেবেছিলে সারা জীবন আমাকে জ্বালাবে? হ্যাঁ, না 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 না, তা তো হবে না। আমি জেগেই ছিলাম, অপেক্ষায় ছিলাম তুমি কখন বাইরে যাও। ও হ্যাঁ, বলে রাখি, বাইরের গর্জনটা শিয়ালের নয়, জঙ্গলি কুকুরের। ওরা কিন্তু মানুষ মারতে পারে। হ্যাঁ, আর তোমার মতো রোগা পাতলা নরম শরীরের রক্ত মাংসের মেয়েকে ছিঁড়ে খেতে ওদের বেশি সময় লাগবে না। এখন ওর সাথে যত ইচ্ছে লুকোচুরি খেলো, আমি শুলাম। হ্যাঁ, গুড নাইট বউ, গুড নাইট। হতবিহ্বল অয়ন্তিকা বহুবার দরজায় বাড়ি দিল, কিন্তু দরজা খুলল না। জন্তুটার গর্জন ক্রমশ বাড়ছে। অয়ন্তিকা ঘাড় ঘুরিয়ে কাঁপতে কাঁপতে দেখল সোফার পেছন থেকে দুটো লাল জ্বলন্ত চোখ ওর দিকেই তাকিয়ে আছে। ভয়ে রিনির দরজায় কড়াঘাত করছে, কিন্তু অদ্ভুতভাবে এখন রিনির ঘর থেকে হাসির আওয়াজ আসছে। তবে সেই হাসির আওয়াজ বড্ড হিংস্র। কিন্তু অয়ন্তিকা থামল না, জোরে জোরে শব্দ করছে, দরজায় বাড়ি দিচ্ছে। কুকুরটা এগিয়ে আসছে, আর বোধহয় শেষ রক্ষা হলো না। এমন সময় হুমড়িকে সামনে পড়ল। ব্যাপারটা বুঝতে সময় লাগলো। ও রিনি কখন যেন দরজা খুলে দিয়েছে, আর অয়ন্তিকা টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়েছে রিনির ঘরের মেঝেতে। মুখ উঠিয়ে দেখল রিনি ওর সামনে দাঁড়িয়ে আছে। ও তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, রিনিকে নিজের পেছনে আড়ালে নিয়ে ভয়ে ভয়ে কুকুরটার দিকে তাকাচ্ছে। কুকুরটার অবস্থান রিনির চৌকাঠে। হিংস্র সাপত্তা মৃত্যুদূতের মতো এক পা করে এগিয়ে আসছে। অয়ন্তিকা যথাসম্ভব চেষ্টা করছে রিনিকে বাঁচানোর। মা, আমাকে আড়াল করছো কেন? ও আমাকে নয়, তোমাকে মারতে এসেছে। ও তো আমাদের বন্ধু। পিছন থেকে চেনা পরিচিত সেই এক ঘ্যার ঘ্যারে থেমে থেমে বলা বাক্যটা কানে আসা মাত্রই স্থির হয়ে গেল অয়ন্তিকা। পেছনে ঘাড় ফিরিয়ে দেখল রিনির বাম হাতটা আয়নার দিকে তাক করা, আর সেই আয়নায় একটা মেয়ের প্রতিচ্ছবি, ঠিক রিনির মতো, কিন্তু ওর সমস্ত শরীর বিভৎসভাবে পোড়া। আয়নার ওই মেয়েটি রিনিকে হাত বাড়িয়ে ডাকছে। ওদিকে কুকুরটা অয়ন্তিকার দিকে এগিয়ে আসছে, মায়ের দিকে তাকিয়ে বিকৃতভাবে হেসে আয়নার দিকে এগোচ্ছে। যাস না রিনি, ওর কাছে যাস না, ও তোকে মেরে ফেলবে। কিন্তু রিনি থামল না, ও এগোচ্ছে, ওকে বাঁচাতে হবে। রিনি আয়নার কাছে চলে গেছে। অয়ন্তিকার নজর গেল তখনের মোটা কাঠটার দিকে। ভেবে নিল করণীয় কি, আয়নাটা ভেঙে দিতে হবে। তৎক্ষণাৎ কাঠটা তুলে সজোরে মারল আয়না বরাবর লক্ষ্য করে।
আর সেই সময় একটা করুণ আর্তনাদে কেঁপে উঠল সমগ্র বাড়িটা। দত্তদের বাড়ির ছোট বউ কাপড় নিতে প্রতিদিনের মতো আজও ছাদে উঠেছে, কিন্তু সামনের ছাদের দৃশ্য দেখে ভয়ে চিৎকার করতে করতে নিচে নেমে আসে। সবাই ওকে দেখে দৌড়ে আসলে ও কোনো মতে শ্বাসটুকু সামলে বলে, ভট্টাচার্য জেঠুদের বাড়ির ছাদে কেউ একজন আগুনে পড়ছে, শিগগিরই চলো। দুপুর 12:30টার দিকে অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেন বাজিয়ে এসে থামল ভট্টাচার্যদের বাড়ির সামনে। প্রতিবেশীদের জটলা বাড়ির ভেতরে ও বাইরে। পুলিশি তত্ত্বাবধানে পোড়া বডিটা বাড়ির ভেতর থেকে উদ্ধার করে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে। একজন পুলিশ অফিসার বললেন, সুইসাইড কেস, দীর্ঘদিনের ট্রমা নিতে পারেনি, তাই নিজের গায়ে আগুন লাগিয়ে শেষ করে ফেললেন। রিলেটিভ কে আছে খোঁজ নাও, খবর পাঠাও, আর হ্যাঁ, আর বডিটা ফরেন্সিকে পাঠিয়ে দাও। ঊর্ধ্বতন কর্তার নির্দেশ পেয়ে বডি নিয়ে কয়েকজন পুলিশ রওনা হলো। শুধুমাত্র 2 জন পুলিশ ঘটনাস্থল পরিক্রম করল। পাড়ার লোকেদের মধ্যে তখন জোর তর্কাতর্কি হচ্ছে। হরিকে দোষী বানিয়ে দত্তগিন্নি বললেন, সব সব তোমার জন্য হয়েছে হরি। মেয়েটা তো আমাকে বলেছিল ও নাকি এই ঘরে ভয় পায়, কিন্তু ছেলেটা শোনেনি। তুমি নিজের তাগিদে ওদের ঘর ছেড়ে দিতে দিলে না। এখন দেখেছো তো, 3 অস্বাভাবিক মৃত্যু হলো এখানে। আর আর কেউ কখনো ভাড়া নেবে ভেবেছো? মা গো, কি কষ্টটাই না পেয়েছে শেষ সময় ছেলেটা। বেচারা বউ আর মেয়েকে হারিয়ে মনের কষ্টে তো ছিলই, এখন শরীরটাকেও শেষ করলো কষ্ট দিয়ে। ঠাকুর ঠাকুর, কি ভালো পরিবার ছিল, বউটার পাগলামির জন্য সব শেষ হয়ে গেল। অত সুন্দর ফুটফুটে মেয়েটাকে মাথায় কাঠের বাটাম দিয়ে মেরে খুন করে, তারপর ছাদে উঠে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। কে জানে পাগল মেয়ে মা হয়ে কি করে নিজের সন্তানকে খুন করতে পারে, কে জানে। ছেলেটা তো ওই শোকটাই নিতে পারেনি। এই 2 মাসে কেমন পাগলের মতো হয়ে গেল দেখলেন না? চুল দাড়ি লম্বা হয়ে নিজেই পাগল হয়ে যাচ্ছিল। তখনও যদি এই ঘর ছেড়ে অন্য কোথাও যেত, বেঁচে তো থাকতো। কিন্তু হরিটা আস্ত একটা শয়তান। ভাবলো এত কাণ্ডের পর যদি অফিসার চলে যায়, ঘর ভাড়া তো পাবো না, তাই কায়দা করে এখানেই রাখলো। আরে বাবা, এই ঘরে ওর বউ মেয়ে 2 মাস আগে মরেছে। ও এখানে থাকতে পারে, তাও যদি কেউ থাকতো কথা ছিল। প্রতিবেশীদের কথা পুলিশ অফিসার নিঃশব্দে শুনলেন। 2 মাস আগে এই বাড়িতেই এসেছিলেন 2টো মার্ডারের কারণে। বাড়িতে ভাড়া থাকা বছর 32-এর তরুণী তার 9 বছরের মেয়েকে মাথায় বাড়ি মেরে খুন করে, পরে ছাদে উঠে নিজে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। দীর্ঘদিনের অবসাদে ভুগছিলেন তরুণীটি। মানসিক অবসাদগ্রস্ত হয়েই কাণ্ডটি ঘটায়। প্রথমে ছেলেটিকে সন্দেহ করলেও পরে সহজেই বোঝা গেল যে ছেলেটি নির্দোষ। ঘটনাটি ঘটার সময় সে ছিল অফিসে। ঘরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় অয়ন্তিকা নামক এই তরুণী ভর দুপুরবেলায় হাতে একটা শক্ত মোটা কাঠের বাটাম নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে কুকুরের ভঙ্গিতে হামাগুড়ি দিয়ে মেয়ের কামরায় আসে। তারপর অদ্ভুত রকম অঙ্গভঙ্গি করছিল, যেন সে চৌকাঠে দাঁড়িয়ে থাকা অদৃশ্য কিছু থেকে মেয়েকে আড়াল করছে। তার কিছুক্ষণ পরেই হঠাৎ দেখা যায় নিজের পড়ে থাকা বাটামটি তুলে সজোরে মেয়ের মাথায় বসিয়ে দেয়। তারপর উন্মাদের মতো হাততালি দিতে দিতে রান্নাঘরে গিয়ে দেশলাই আর কেরোসিন তেল নিয়ে ছাদে উঠে যায়। তারপর প্রতিবেশীরাই দেখেছিল মহিলাটি নিজেই নিজের গায়ে আগুন লাগিয়ে নিল। ওরা যতক্ষণে ছাদে এসে পৌঁছায় ততক্ষণে মেয়েটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে গেলে 2জনকেই মৃত ঘোষণা করেন ডাক্তার।
স্ত্রীকন্যাকে হারিয়ে তখন থেকে এক প্রকার পাগল প্রায় হয়ে গিয়েছিল অদ্রিত নামক ছেলেটি। সম্ভবত সেই কারণেই আজ এই ঘটনা। ডেড বডির কাছে একটা অর্ধেক পোড়া ফটো ফ্রেম আর মেয়ের খেলা অর্ধদগ্ধ পুতুল পাওয়া গেছে। শেষ সময় সম্ভবত ওগুলোই আঁকড়ে ধরেছিল। এই ধরনের ঘটনাগুলো নিছক দুর্ভাগ্যজনক। এখানে আর কারোর কিছু বলার নেই। আপাতত বাড়িটা সিল করে দিয়ে পুলিশ বাহিনী চলে গেল। বাড়ির অস্থায়ী 3 জন বাসিন্দাকে হারিয়ে বহু অজানা উত্তরাধীন রহস্যের বেড়াজল তৈরি করে অন্তঃসার শূন্যভাবে নিষ্প্রাণ দাঁড়িয়ে রইল বাড়িটা পেছনে। শুনছিলেন নন্দিতা রায় মজুমদারের কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন দোতলার ঘরে। গল্প পাঠে ছিলাম আমি দিব্যেন্দু, সাউন্ডে ছিল অভ্র এবং পোস্টারে ছিল শুভদীপ। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা দেখছি আপনারা অনেকেই আমাদের গল্প শুনছেন তো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি, যাতে আমরা আরও অনেক বড় পরিবার হতে পারি। এমনভাবেই শুনতে থাকুন আমাদের আর সঙ্গে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।